সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি পাবলিক টাইমসের আজকের আয়োজনে। আমাদের এই আয়োজনে আমরা পুরো সপ্তাহের উল্লেখযোগ্য বিষয়গুলোর গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষক হাসান মামুন। আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমন আছেন? ধন্যবাদ শাহিন, আছি ভালো চলছে। মামুন ভাই, আমরা তো এই আয়োজনটা নতুন শুরু করছি এবং আমি আপনাকে যেটা বলেছিলাম যে আমরা পুরো সপ্তাহের যে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কোনো এক বা একাধিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এটা বলতে পারি যে আমরা সপ্তাহের একটা রিক্যাপ এবং এই এই টপিকটা আসলে আমাদের কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়েও আলোচনা থাকবে এবং সেই আলোচনায় আপনি সম্মতি জানিয়েছেন এবং আপনি যে সময় দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই পুরো সপ্তাহে তো আসলে অনেকগুলো বিষয় ছিল, কিন্তু তার ভিতরে আমার কাছে যেটা মনে হয়েছে যে গত শুক্রবারের যে পুরন ঢাকার যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে লোমহর্ষক হত্যাকাণ্ডর যে বিষয়টা, এটি একটি মানে পুরো দেশব্যাপী একটা চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি করেছে এবং এটার অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা করছে। তো আমি সেই বিষয়টা নিয়ে আপনার কাছে প্রথমে জানতে চাই, আসলে এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ শাহিন আমাকে এই ইনভাইট করার জন্য এই অনুষ্ঠানে। আশা করি তোমার সঙ্গে প্রতি সপ্তাহতেই দেখা হবে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে। জি, আমিও উৎসাহী এই ধরনের আলোচনা অংশ নিতে, বিশেষ করে সুনির্দিষ্টভাবে একটা ইস্যুতে। তো তুমি ঠিকই বলেছো, তোমাকে তুমি করে বলি। অবশ্যই। তো যে ইস্যুটা তুমি বেছে নিয়েছো সেটা অবধারিত ইস্যু, তাই না? তো আমার মনে হয় যে একটু সংশোধনী থাকা দরকার। ঘটনাটা ঘটেছে বুধবারে, মানে মিটফোর্ডের যে আচ্ছা, ঘটনা। আচ্ছা। হ্যাঁ, 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 এটা বুধবারে ঘটেছে। মিডিয়াতে এসছে শুক্রবারে একটু পরে। প্রকাশিত হয়েছে। হ্যাঁ, মিডিয়াতে শুক্রবারে এসছে একটু মূলত। পরে। আমি মূল বিষয়ে একটু আসছি। সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে মিটফোর্ড এলাকায়, পুরনো ঢাকায়, এটা আসলে দেখা যায় না। এই ঘটনার ভিডিও দেখা যায় না এবং এর বর্ণনাও কিন্তু পড়া যায় না, এত বীভৎস। আমার তো মনে হয় বীভৎসতম হত্যাকাণ্ডগুলোর মধ্যে এটা কিন্তু মানুষের স্মৃতিতে থাকবে, মানুষের জি। স্মরণে থাকবে। এর আগে আওয়ামী লীগ আমলে যে বিশ্বজিৎ হত্যার ঘটনা ওই ঘটেছিল, এলাকায় আরেকটি, হ্যাঁ। ওই কাছাকাছি এলাকাতে বিশ্বজিৎ নামে এক বোধহয় দর্জি, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছিল উৎসব করে রীতিমতো। তো জি, এই ঘটনাটাও অনেকটা ওই রকম, যে অর্ধমৃত একজনকে রাস্তায় টেনে এনে তার মাথা, তার শরীর থেতলে দেওয়া হয়েছে ইট দিয়ে এবং এই যে কংক্রিটের চাই দিয়ে। ভয়াবহ। যাই হোক, তো এই ঘটনায় এখন তো গ্রেফতার চলছে। পুলিশের বক্তব্য আমরা দেখলাম, র্যাব প্রধানের বক্তব্য এসছে, বিএনপির মানে একটা অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী ওইখানে অভিযুক্ত ওই ঘটনায়। এটা নিয়েও কথাবার্তা হচ্ছে যে তারা কি বিএনপির লোক জি। নাকি বিএনপির অলরেডি লোক। আজকে যেটা এই ব্যাপারে ডিএমপির থেকে জানানো হয়েছে সেটা হলো যে আহ, আপনার ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই মানে হ্যাঁ, হত্যাকাণ্ডটি ঘটেছে। হ্যাঁ, কিন্তু যেটা এর আগে যে বিষয়গুলোই হচ্ছিল, যেটা বিএনপির আসলে লাগামহীন, মানে বিএনপির নেতা কর্মীদের এই ব্যবসা বাণিজ্য রাজনৈতিক কারণে লাগামহীন ভাবে যে না মানে সহিংসতাগুলো ঘটছে, সেইটা একটা বড় অনেকের মধ্যে সেটা একটা বড় প্রশ্ন এবং সমালোচনার জায়গা ছিল। তো সেই জায়গাটা আসলে কি এই আপনি যেটা ধরেন আজকে যে প্রশ্ন যে উত্তরটা দেওয়া হলো যে ব্যবসায়িক কারণে, আপনি কি মনে করেন আসলে এটি কি শুধু ব্যবসায়িক কারণে নাকি রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ও আছে এই না, আমি বিষয়টাতে? তো রিপোর্টার না, বা আমার কাছে তো তথ্য নাই। জি, আর হচ্ছে যে এখন পরস্পর বিরোধী কিন্তু বক্তব্য আসছে, যে জি, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে নাকি চাঁদাবাজির কারণে। যিনি নিহত হয়েছেন তার ব্যাপারেও তথ্য দেওয়া হচ্ছে যে উনিও নাকি চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিলেন ইত্যাদি, বা অন্য দলে ছিলেন, সম্প্রতি বিএনপিতে জয়েন করেছেন। হ্যাঁ, নানা রকম কথা আসছে। আমার মনে হয় যে এগুলোর মধ্যে গেলে আমরা কোনো কুল পাবো না এই মুহূর্তে। হুম, এগুলো ইনভেস্টিগেশনের বিষয়, ইনভেস্টিগেট তাহলে করতে হবে আমাদের আসলে ঠিকভাবে।
ফোকাস পয়েন্টটা আসলে আমাদের এখানকার প্রবলেমটা কি, বা ফোকাস পয়েন্টটা কি হওয়া উচিত, বা কোন জায়গাটাই আসলে আমরা না আমাদের আহ, আচ্ছা হ্যাঁ, আমি সেটাই আসছি যে একটা লোমহর্ষক হত্যাকাণ্ড হয়েছে, একজনকে মেরে ফেলা হয়েছে এইভাবে, এবং সবার সামনে, প্রকাশ্য দিবালোকে, লোকজনের সামনে, কিন্তু এটাও মারাত্মক। লোকজন কিন্তু ঠেকাতে আসেনি, মানে লোকটাকে বাঁচানো যেত কিনা জানি না, অন্তত এই লোমহর্ষক হত্যাকাণ্ড হয়তো ঘটতো না। হ্যাঁ, হয়তো অর্ধমৃত অবস্থায় তাকে উদ্ধার করা যেত যদি লোকজন সম্মিলিতভাবে এগিয়ে আসতো। এটা কিন্তু একটু দেখার বিষয় যে এত লোক ছিল, সবাই দূরে থেকে দেখলো বা পালিয়ে গেল, সরে গেল, কিন্তু কেউ এগিয়ে এগিয়ে এলো না। এটাও কিন্তু এই একটা লক্ষ্য করার মতো বিষয় যে মানুষ এই ধরনের ঘটনা ঘটলে এগিয়ে আসে না। মানুষ মনে করে যে যারা এগুলো করছে তারা ক্ষমতাবান কোনো না কোনো ভাবে, এবং এগিয়ে গেলে আমার সমস্যা হতে পারে, বিপদ হতে পারে, আমি ঝামেলায় জড়াতে পারি। এইটা কিন্তু পুরনো বন্দোবস্ত। এই যে আমরা নতুন হ্যাঁ, বন্দোবস্তের কথা বলছি না, এটা হচ্ছে পুরনো বন্দোবস্ত। আগেও এটা দেখা যেত যে প্রকাশ্যে একটা অপরাধ হচ্ছে, মানুষ দেখছে, ভিডিও করছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না, তাই না? কিন্তু মোহন ভাই, আমার একটা প্রশ্ন এই জায়গায় যে আমরা এই খুব সম্প্রতি, মানে অর্থাৎ ১ বছর হলো, এই যে আমরা একটা যে অভ্যুত্থানের মাধ্যমে আসলাম, বা এরকম একটা বিষয় যেখানে সম্মিলিতভাবে অনেকেই অনেক প্রতিবাদ জানালো। কিন্তু এইরকম একটা ঘটনায় কেন কেউ প্রতিবাদ জানানোর মতো মানে মানুষজন ঘুরে আসলো না, আসে না? তার মানে আমাদের আসলে এই চেঞ্জটা আসলে কতটুকু হলো? না, চেঞ্জ হয়নি তো। আমি তো বললাম যে এটা পুরনো বন্দোবস্ত, চেঞ্জ হয়নি। বরঞ্চ পরিস্থিতির এক অর্থে আরো অবনতি হয়েছে আমি বলব, আইন শৃঙ্খলার দিক থেকে দেখলে। জি, আচ্ছা, এইটা মানুষের মধ্যে, আমি একটু অন্য প্রসঙ্গে যাই। যেমন আমার এক বন্ধুর সঙ্গে ওইদিন কথা হচ্ছিল। তো সে বলছিল যে তার এলাকায় যেটা আগে সে দেখেনি, এমনকি আওয়ামী লীগ আমলে দেখেনি, সেটা হলো যে স্কুলের, হাই স্কুল ছেলেপেলে তার বাসার সামনে এসে জটলা করে এবং হই হল্লা করে। হুম? এবং এতটা উচ্চস্বরে, এতটা উচ্ছ্বাসের সঙ্গে তারা এগুলো করে যে একটা, মানে অন্যদের জীবনযাত্রা ব্যাহত হয়। কিন্তু কেউ এটার প্রতিবাদ করে না। আশপাশে প্রচুর লোক, এবং তারা সবাই এটা নিয়ে বিরক্ত, কিন্তু কেউ করে না। হুম? কেন করে না? কারণ হচ্ছে ভয়। মনে করে সবাই যে আপত্তি করলে আক্রান্ত হতে হবে। এরা তো দলবদ্ধ, তাই না? মানে এরা অল্প, কিন্তু এরা তো দলবদ্ধ। এরা কিন্তু স্কুল গোয়িং ছেলে-মেয়ে। মানে এটা কলেজেরও না। হ্যাঁ? 8, আচ্ছা। 9 এ পড়া ছেলে-মেয়ে। মেয়ে না, ছেলে। তো এই হচ্ছে অবস্থা। মানে এটাও কিন্তু এক মানে ধরনের মব। তার মানে এটাও কিন্তু এক ভয়ের ধরনের মব, তাই না? সংস্কৃতিটা আরেকটু, হ্যাঁ, ভয়ের সংস্কৃতিটা কি প্রবলভাবে দেখা দিচ্ছে প্রবলভাবে বা দেখা দিল? দিচ্ছে। এবং আমি বলতে চাই যে এটা গণ অভ্যুত্থানের পরপর এই যে মব বেড়ে গেল। যে একদল লোক কিছু মনে করলো, তারা কারো উপর ঝাঁপিয়ে পড়লো, কাউকে একটা ট্যাগ লাগিয়ে দিল। হ্যাঁ? এবং তার বিরুদ্ধে হয়তো অভিযোগ আছে, গুরুতর অভিযোগ আছে। এবং আমি মনে করি যে অভিযোগ আছে এমন ব্যক্তিদের উপরেই কিন্তু মব করা হয়েছে। গুরুতর অভিযোগ আছে ইত্যাদি। মানে ভুলে ভালে মব হয়েছে এরকম ঘটনা কিন্তু কম। আমি এটা বলে আবার কিন্তু জাস্টিফাই করছি না যে এটা ঠিক আছে, সেটা বলছি না। হ্যাঁ? বলতে চাচ্ছি যে আইন হাতে তুলে নেওয়া তো অপরাধ অবশ্যই। সেটা যদি অভিযুক্ত ব্যক্তির উপরও হয় সেটাও অপরাধ। এই অধিকার কারো নাই, নাগরিকদের নাই। একটা প্রজাতন্ত্রে, একটা রিপাবলিকে এই অধিকার কারো নাই। হ্যাঁ, হতে পারে যে একজনকে আটকে আমি পুলিশে খবর দিলাম, সোপর্দ করলাম। পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু পুলিশকে গিয়ে বলা যায় না যে তাকে গ্রেপ্তার করেন। তো পুলিশ বলছে যে মামলা তো নাই। বলছে যে মামলা আমরা দেব। এরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে বাংলাদেশে, তাই না? তো জি। এটা বিভিন্ন দল করেছে। আজকে যারা বিএনপির সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার, তাদের ভেতর থেকেও কিন্তু এই ধরনের ঘটনা, তাই না? এই ধরনের ঘটনা ঘটেছে তাদের তরফ থেকে। ঢাকা শহরের মধ্যে ঘটেছে। তারপরে হচ্ছে আসামি ছিনিয়ে নেওয়া। এটা খালি বিএনপি করেছে তা না। পটিয়াতে এক গ্রুপ করেছে, আবার পাটগ্রামে আরেক গ্রুপ করেছে। আসামি ছিনিয়ে নেওয়া, থানা থেকে তুলে নিয়ে যাওয়া, থানা ঘেরাও করে পুলিশকে কাজ করতে না দেওয়া। হুম? এটা সব পক্ষই করেছে। যেখানে যে শক্তিশালী, যেখানে যার দরকার। এবং ইন্টারেস্টিং মানে বেদনাদায়ক হলো
যে দেশে একটা সরকার আছে এটা মনে হচ্ছে না। মানে সরকার আছে তো একটা সরকার, এই সরকারের সাংবিধানিক ভিত্তি থাকুক বা না থাকুক, এই সরকার তো গণ অভ্যুত্থানের সরকার, গণ অভ্যুত্থানের মাধ্যমে এসছে, তাই না? তো এই সরকার তো একটা লেজিটিমেট সরকার, এই সরকারকে কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে, তাই না? এই সরকার প্রধান উপদেষ্টারা তো সফর করছেন, চুক্তি করছেন, সমঝোতা করছেন, তার মানে কি এটা আন্তর্জাতিকভাবে রিকগনাইজড সরকার। এটা বললে হবে না যেটা অবৈধ সরকার, এটা আওয়ামী লীগাররা জি বলছে, তারা বলবেই, তাদের কথার কোনো দাম নেই। হ্যাঁ, তো এইটা একটা সরকার, এই সরকার থাকাকালে আজকে আমি হোম মিনিস্টার না, মানে হোম অ্যাডভাইজারের বক্তব্য দেখছিলাম। তো উনি তো মানে উনি ইন্টারেস্টিং মানুষ। উনি পুলিশকে গিয়ে এটা সেটা জিজ্ঞেস করেন, তুমি ধর্ম চর্চা করো কিনা, কয় টাকা জমাও, সকালে কি খাইছো, এইসব জিজ্ঞেস করেন। তো এগুলো তো ওনার কাজ না, এবং এগুলো রেকর্ড করে কারা এগুলো মানে ভাইরাল করছে আমি জানি না। এগুলো তো মানে স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ না। স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায় তার বাহিনীকে নিয়োজিত করা। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ কার্যকর হচ্ছে না এখনো, পুলিশ সক্রিয় হচ্ছে না এখনো। তো মাঠে তো সেনাবাহিনী আছে, সেনাবাহিনী নির্বাহী ক্ষমতা নিয়ে আছে, এবং তার এই যে আসলে মোহন ভাই ক্ষমতার এখানে মেয়াদ। আমার একটা প্রশ্ন হ্যাঁ, আপনাকে, যে আসলে ধরেন পুলিশ যে একটা বিশাল বাহিনী বিশেষ করে মাঠ পর্যায়ে কাজ করার জন্য, সেনাবাহিনী আসলে সেই জায়গাটা আসলে পূরণ করার মতো আহ পর্যাপ্ত কিনা সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এতদিন ১ বছর পার হয়ে গেল কেন পুলিশকে এখনো সক্রিয় করতে পারছি না? মানে এটা এখন কি এই আসলে প্রশ্ন, হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে কিনা? আচ্ছা, এখন এই প্রশ্নের উত্তর তো তারা দেবে যাদের দায়িত্ব সক্রিয় করার, এটার উত্তর তো আমি দেবো না, তাই না? আমি তো দায়িত্বে না, যারা দায়িত্ব হ্যাঁ, নিয়েছে। কিন্তু আপনার কি মনে আমার হয়? কি মনে মানে হয়, এই জায়গাটা আপনার জি, জি, আমার কি মনে হয়, জি। আচ্ছা, আমার মনে হওয়ার কথা বলতে পারি। সেটা হচ্ছে যে আহ, একটা হলো যে এদের মানে যোগ্যতার অভাব আছে, দক্ষতার অভাব আছে। আমি তো সুনির্দিষ্টভাবে বলবো যে আমাদের এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি শুনেছি উনি সৎ মানুষ, মনেও হয় উনি সৎ মানুষ। তো কিন্তু উনি তো দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, এবং এই যে ঘটনার পরে মিটফোর্ডের, আমি কিন্তু মনে করি যে আমি যদি ওই দায়িত্বে থাকতাম আমি কিন্তু রিজাইন করতাম। মানে আমার দায়িত্ববোধ বলতো যে আমার দায়িত্বে থাকা উচিত না, আমার মানে আত্মসম্ভ্রম বোধ বলতো যে আমার এই দায়িত্বে থাকার অধিকার নাই। উনি কেন দায়িত্বে আছেন আমি জানি না। হ্যাঁ, ওনার নিজে থেকেই সরে যাওয়া উচিত, উনি পারছেন না। এখন অন্য কেউ পারবেন কিনা আমি জানি না, সেটা তো তাকে এবার পারতে দিতে হবে। মানে উপদেষ্টা পরিষদ তাকে সহায়তা করতে হবে, প্রধান উপদেষ্টা কি তাকে সহায়তা আপনা করতে হবে। আচ্ছা, আপনার এই কথাতে তাহলে আমার আরেকটা প্রশ্ন জাগলো। তাহলে কি আসলে মানে অনেকেই যেমন বলছে যে বর্তমান যে ভয়ের রাজত্ব বা এই যে মব আ সন্ত্রাস বা এই যে জিনিসটা হচ্ছে, এটা সরকার ইচ্ছাকৃতভাবেই করছে বা সরকারের আসলে খুব বেশি এই বিষয়টাকে মানে সদিচ্ছা নাই। সদিচ্ছা নাই। এ এইটা কি তাহলে সঠিক? মানে বা আপনি কি এটা মনে করছেন? এইরকম একটা, এইরকম একটা মানে তত্ত্ব বাজারে আছে যে সরকার ইচ্ছাকৃতভাবে এগুলো হতে দিচ্ছে এবং পুলিশকে সক্রিয় করছে না। এমনও তথ্য আছে বাজারে যে সরকার সেনাবাহিনীকে কাজ করতে দিচ্ছে না। এটা কিন্তু একটা গুরুতর অভিযোগ। মাঝে আমরা দেখলাম যে সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সম্পর্কের অবনতির একটা খবর, খবর শুধু না, একটা চিত্র আমাদের সামনে এলো, তাই না? প্রধান উপদেষ্টা তো পদত্যাগও করতে চেয়েছিলেন বলে আমরা জানতে জি, পেরেছিলাম। হুম? এবং উনি এটা চাননি, এটা কিন্তু উনি বলেন নাই যে না আমি এটা চাইনি। হ্যাঁ, মানে এবং সেনাবাহিনীর সঙ্গে একটা সম্পর্কের অবনতি, সরকার একটা বিবৃতিও দিল যে ফাঁস মানে প্রকাশ করা হবে যে সরকারকে কাজ করতে দেওয়া হচ্ছে না, মানে আহ, সেনাবাহিনী যেন সরকারকে কাজ করতে দিচ্ছে না, এরকম একটা কথাও বাজারে কিন্তু এলো, তাই না? এবং তাদের তরফ থেকে এলো, জি, জি। বাধা দেওয়া হচ্ছে ইত্যাদি। তো এখন সেনাবাহিনী তো কিছু বলতে পারে না বা বলেনি। তারা ওই যে একাধিক প্রেস ব্রিফিং করেছে, তারা বলেছে যে সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, আমরা সরকারের নির্দেশে কাজ করছি, নির্বাচন কমিশন থেকে নির্দেশনা যদি আসে আমরা সেই অনুযায়ী কাজ করব। তারা তো মানে প্রথাগত বক্তব্য দিয়ে যাচ্ছে, তাই না?
শুধু সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছেন যেটা অনেকে মনে করেন তার দেওয়া উচিত হয়। সেটা হলো যে 18 মাসের মধ্যে সংস্কার এবং নির্বাচন হওয়া উচিত, এবং উনি বলেছেন যে পরের বছর অর্থাৎ 2026-এর শুরুতে একটা নির্বাচিত সরকার দেশে আসা উচিত, মানে প্রত্যাশিত, এই প্রত্যাশা উনি ব্যক্ত করেছেন। তো অনেকে বলছে যে এটা ওনার বলা উচিত হয়নি, যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন যে জুনেও নির্বাচন হতে পারে, পরে হলো যে মানে এপ্রিলে হবে, এপ্রিলের মধ্যে। তো সরকারের উপর কথা বলা তার উচিত হয়নি। যাই হোক, তো এটা নিয়েও ভিন্ন মত আছে। অনেকে বলছে যে এটা তো সরকারের পাশাপাশি সেনাবাহিনীও একটা ইউনিট, সেনাবাহিনীও একটা সেন্টার, ইউনিট না যেহেতু সেন্টার, সরি। মানে এই বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেনাবাহিনী পালন করছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ অংশীজন এবং অংশীদার। ক্ষমতার একটা আলাদা সেন্টার, জি, এটা কিন্তু অনেকে মনে করছে, এবং সেনাবাহিনীও কিন্তু এইরকম একটা পজিশন অ্যাসার্ট করছে। নাহলে কেন বলবে যে আমরা এটা পছন্দ করছি না, ওটা চাচ্ছি, তাই না? এই তো যেমন যেমন সেনাবাহিনীর, যেমন একটু বলি, সেনাবাহিনীর তরফ থেকে মাঝে বলা হলো না যে ওই যে রাখাইন জি, করিডোর নিয়ে বক্তব্য জি, জি। দেওয়া হলো, ইভেন চট্টগ্রাম বন্দর নিয়ে বক্তব্য দেওয়া হলো, হ্যাঁ, তাদের মতামত ব্যক্ত হলো আর কি। এবং ওইটার পর কিন্তু আবার এটা থেমে গেছে এই প্রক্রিয়াটা। তার মানে দেখা যাচ্ছে সেনাবাহিনীর একটা আলাদা জায়গা আছে, একটা বক্তব্য, মানে তাদের একটা আলাদা কি বলবো, তাদের একটা ভিন্ন অবস্থান আছে, তারা একটা পাওয়ার সেন্টার, এটা হচ্ছে বাস্তবতা। তো কিন্তু মাঠে আমরা দেখছি যে সেনাবাহিনী থাকলেও তারা কিন্তু সক্রিয় না এভাবে। কোনো কোনো ঘটনায় সক্রিয় হয়, কিন্তু সাধারণভাবে তারা সক্রিয় না। হ্যাঁ, এটা হচ্ছে দুঃখজনক। এবং তাহলে আমি এটা মনে করি শাহীন, আমি মনে করি সেনাবাহিনী যদি সক্রিয় থাকতো তাহলে পরিস্থিতির এত অবনতি হতো না যে মিটফোর্ডে এরকম একটা ঘটনা ঢাকা শহরের বুকে আমি ঘটে জি, যায়। আপনার এই কথার ধরে আমি যেটা ধরেন অনেকেই এটা বলছে বা করছে যে আসলে নির্বাচন প্রলম্বিত করা বা ধরেন বর্তমান সিচুয়েশন এ কারণ কি অনেকেই এর মধ্যে অনেকে বলেছে যে বর্তমান পরিস্থিতি বিশেষ করে এনসিপিরও কেউ বলেছে যে বর্তমান পরিস্থিতি এমন যে নির্বাচনের মতো পরিবেশ নাই। তো এই সিচুয়েশনটা আসলে জিয়া মানে মানে লালন করে আসলে ওই নির্বাচন প্রলম্বিত করার প্রক্রিয়া কিনা বা এই বিষয়টা এমনই কিনা? কারণ অনেকেই এরকম অভিযোগ করছে। আপনার আসলে এরকম কি মনে হয়? এইটা হ্যাঁ, একটু এইগুলো তো সুনির্দিষ্ট কারণ করে বলা মুশকিল। জেনারেল ভাবে জিনিসটা খুব মানে হ্যাঁ, মানে একটা লোকজন লোকজন আলাপ করছে, লোকজন এগুলো নিয়ে কথাবার্তা বলছে। হুম? মানে মানুষ তো নানা কথা বলবেই, এবং কিছু তথ্য কিন্তু বাজারে ছেড়েও দেওয়া হয় যে এই পক্ষ এটা চাচ্ছে, ওই পক্ষ এটা চাচ্ছে, হ্যাঁ। এবং আমরা দেখছি যে রাজনৈতিক মহলেও কিন্তু বাদানুবাদ চলছে। যেমন বিএনপি মনে করে, বলেও যে এনসিপি এবং জামাত নানা রকম শর্ত আরোপ করে নানা রকম নতুন নতুন কথা বাজারে এনে নির্বাচন বিলম্বিত করতে চায়, বা সরকারও পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে না, কারণ সরকার দেখাতে চায় যে পরিস্থিতি ভালো না, সুতরাং পরিস্থিতি ভালো করার জন্য আরো সময় দরকার, তাহলে নির্বাচন প্রলম্বিত হবে, এবং নির্বাচন প্রলম্বিত হলে কি হবে, বিএনপি আনপপুলার হবে। এটা হলো একটা তত্ত্ব। এটা বিএনপি বলছে না, এটা বিএনপি সমর্থকরা বলছে যে বিএনপি চাঁদাবাজি করবে, বিএনপি এটা করবে সেটা করবে, এবং পরিস্থিতি সামাল দিতে পারবে না, দল সামলাতে পারবে না, তাতে বিএনপি আনপপুলার হবে, এবং আনপপুলার হলে সরকার শক্তিশালী হবে। সরকারের যে আশীর্বাদ পুষ্ট যারা আছে, আশীর্বাদ পুষ্ট কথাটা কোট আনকোটে রাখছি, আছে এনসিপি, তারা শক্তিশালী হবে এবং তারা ভবিষ্যতে ইলেকশনে ভালো করবে, ইলেকশন যদি হয়। এইটা নাকি হচ্ছে প্ল্যান, মানে ডিজাইন। তো এইটা আছে, আমি আমি জানি না, আমার তো এটা জানার না সুযোগ কিন্তু নাই যে এটা মামুন ভাই ঠিক কিনা। আবার এনসিপি থেকে যেমন অভিযোগ করা হয় যে সরকার শুধু মানে একটা দলের আনুগত্য করছে বেশি, বিএনপির পক্ষে যাচ্ছে। তারা এই অভিযোগ করছে। আবার তারা নির্বাচন কমিশনের প্রতিও এক ধরনের আ মানে অভিযোগ করছে, তারাও বিএনপির পক্ষে যাচ্ছে। তাহলে আসলে মানে এই জায়গাটায় আসলে মানুষ তো ঠিকমতো আমরা যারা সাধারণ মানুষ আছে, তারা তো আসলে এক ধরনের পাজল অবস্থা যে আসলে কি হচ্ছে দেশের? মানে বর্তমান প্রেক্ষাপটটায় আসলে কোন দিকে যাচ্ছে? কি হচ্ছে? সাধারণ মানুষ, আহ, বাংলাদেশের মানুষ কিন্তু রাজনীতি সচেতন, রাজনীতি সচেতন, অনেকে বলে দল সচেতন, মানে দলীয় ভাবে বিভক্ত। হ্যাঁ,
যাই হোক, এইটি আপনি দল ভালো কথা সচেতন, বলেছেন। হ্যাঁ, দল সচেতনতাও রাজনীতির সচেতনতার একটা অংশ আর কি। তবে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা দল নিরপেক্ষ অংশ কিন্তু আছে দেশে। হ্যাঁ, এক তরুণ জনগোষ্ঠী নতুন ভোটার হয়েছে প্রায় 4 কোটি বোধহয়। আগামী নির্বাচনে তাদের একটা বড় ভূমিকা থাকবে। এটা বিএনপির চিন্তা করা উচিত। আগের ভোটের প্যাটার্ন অনুযায়ী সবকিছু হবে এটা কিন্তু মনে হয় না। এই যে মাঝে একটা জরিপ হলো না? সানেম এবং অ্যাকশন এইড একটা জি, জরিপ করলো ৩৫ থেকে মানে ১৫ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে ২,০০০ পপুলেশনের মধ্যে জরিপ হলো ৬টা বিভাগীয় শহরে। সেখানে কিন্তু একটু মজার ফলাফল এসেছে, তাই না? দেখা যাচ্ছে যে বিএনপির প্রতি মানে বিএনপি জিততে পারে এটা মনে করা হচ্ছে প্রায় ৩৯%। হ্যাঁ, বিএনপি এগিয়ে আছে এখানে। স্বাভাবিক, বিএনপি বড় দল, মাঠে থাকা। এখানে কিন্তু আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারলে প্রায় ১৫% ভোট পাবে। এটাও ইয়াংরা মনে করে। এনসিপিও বোধহয় এরকম। জামাতের ভোট কিছুটা বেড়েছে তাদের মতে ২০% বেশি। এই জরিপটাকে কিন্তু আমার মোটামুটি মানে সঠিক মনে হয়। এর রেজাল্ট দেখে মনে হয়। আমি জানি না মেথোডোলজি ঠিক কিনা। তবে সানেম, অ্যাকশন এইড এরা প্রতিষ্ঠিত মানে প্রতিষ্ঠান। এরা মানে কাঁচা কাজ করার কথা না একেবারে। মানে প্রশ্ন উঠবে এমন কাজ করার কথা না। হ্যাঁ? ফলে এই জরিপটাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। হ্যাঁ, জরিপ পুরোপুরি ঠিক হয় না, কিন্তু জরিপে একটা চিত্র পাওয়া যায়। সত্যের কাছাকাছি চিত্র পাওয়া যায়। তো বাংলাদেশে তার মানে এখনো আওয়ামী সমর্থকদের একটা বড় জায়গা আছে। এনসিপির সমর্থন নাকি বেড়েছে ইয়াংদের মধ্যে। হতে পারে। আমরা দেখছি এনসিপি যে যে করছে, কি যেন? রোড মার্চ করছে, করছে উত্তরবঙ্গে, নড়াইলে, সব এলাকায়। মানুষ কিন্তু সাড়া দিচ্ছে। এটা হচ্ছে খেয়াল করার বিষয়। আমরা ঢাকায় বসে অনেকে ভাবছিলাম যে তাদের ডাকে লোকজন আসে না। কিন্তু তারা যে ওইখানে গেল তৃণমূলে, সেখানে কিন্তু লোকজন সাড়া দিচ্ছে। এখন কোন লোকজন বলে যে সরকার সহায়তা করছে, তাদের হাতে টাকা আছে, তারা ইত্যাদি। হুম। আমার মনে হয় না। আমার মনে হয় যে এক ধরনের স্বতঃস্ফূর্ত সাড়া কিন্তু পাচ্ছে তারা। লোকজন দেখতে চায় যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছে তারা এসছে, খুশি মানুষ তাদের সঙ্গে হাত মেলাচ্ছে, তাদের খাওয়াচ্ছে ইত্যাদি। এনসিপি যদি জনসমর্থন পায় এবং তারা যদি একটা বিকল্প হয়ে ওঠে, সেটা তো আমাদের জন্য কোনো মানে দুঃখের বিষয় না বা কষ্টের বিষয় না, তাই না? যত জি। রাজনৈতিক ফোর্স সমাজে তৈরি হয়, বিকল্প তৈরি হয়, তত তো ভালো গণতন্ত্রের জন্য। কোনো সন্দেহ নাই। এনসিপি যদি উল্লেখযোগ্য সংখ্যক ভোট পায়, পিআর সিস্টেমে যদি উচ্চ কক্ষে কিছু আসন পায়, আর এমনিতেও যদি প্রচলিত ধারায় এরা কিছু আসনে জিতে আসে, ৫-১০টা আসনে, এদের মধ্যে অনেক সুবক্তা আছে, অনেক চিন্তাবিদ আছে। হ্যাঁ, চিন্তাশীল ছেলে মেয়ে কিন্তু আছে এদের মধ্যে। হ্যাঁ, বিদেশ থেকে এসে অনেকে জয়েন করেছে, অনেক ভালো পেশাজীবী, ইয়াং। তো এরা তো মানে ফ্রেশ ব্লাড। এরা যদি দুর্নীতিমুক্ত থেকে, এরা যদি কমিটেড থেকে নতুন ধারায় এরা যদি কাজ করে, পার্লামেন্টে ভূমিকা রাখে, এটা তো ভালো। কোনো সন্দেহ নাই। আমি না, কিন্তু ওয়েলকাম কিন্তু করি। তাদেরও অনেকের বিরুদ্ধে তো আপনার অভিযোগ এসছে, হ্যাঁ। অভিযোগ এসছে, অনেক বড় ধরনের অভিযোগ এসছে। কিন্তু মানে আমরা যেহেতু আসলে আজকের মূল বিষয়টা রাখছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বর্তমান অবস্থা। সেক্ষেত্রে তো তাদেরও একটা মানে দেখা যাচ্ছে যে মবতন্ত্র বা এই যে মব আ সন্ত্রাস বলি যে যাই বলি, এই ক্ষেত্রে আ তাদের একটা বড় ভূমিকা আছে বলে অনেকে অভিযোগ করে। যে তারা এই বিশেষ করে তারাই বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের কাজের ক্ষেত্রে অগ্রগামী আরকি। সেইটা আসলে কিভাবে আ আপনি দেখছেন? সে বিষয়টা আপনি কিভাবে আচ্ছা, আমি মূল্যায়ন এখানে মব আর চাঁদাবাজি, মব আর সন্ত্রাস, মব আর ছিনতাই, এটাকে কিন্তু জি। একটু আলাদা করে দেখতে চাই। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা। এনসিপির বিরুদ্ধে এবং জামাতের বিরুদ্ধেও মবের অভিযোগ কিন্তু বেশি। হ্যাঁ? জি, বিএনপির বিরুদ্ধে মবের অভিযোগ কম, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বেশি, দখলের অভিযোগ বেশি। এর মধ্যে কিন্তু মিডিয়া দখলের ব্যাপারও আছে। আমি জি, ডিটেইল বলতে পারব না। এখানে তুমিও হয়তো embarrassed হবা, জি, আমরা জি। দুইজনই সাংবাদিক। হ্যাঁ? না আমরা এটা নিয়ে অনেক পরে যদি সুযোগ থাকে আমরা পরে আলাপ হ্যাঁ, করব। সমস্যা নাই। অনেক বিব্রতকর ঘটনা কিন্তু ঘটেছে মিডিয়াতে, তাই না? মিডিয়া দখল, মিডিয়া কর্মীদের চাকরি খাওয়া, একজনকে বদলে আরেকজনকে দিয়ে দেওয়া এবং এখানে দক্ষতা যোগ্যতার
দিকে না তাকানো, হ্যাঁ, দলীয় বিবেচনা ইত্যাদি, এবং রাতারাতি পরিবর্তন ইত্যাদি, মালিক পক্ষের উপর চাপ সৃষ্টি করা, এগুলো কিন্তু ঘটেছে, এটা অস্বীকার করা যাবে না। হুম। তো এটা যে খালি বিএনপির তরফ থেকে হয়েছে তা না, এটা জামাতের তরফ থেকে হয়েছে। হুম। আবার এটার ব্যাখ্যাও দেওয়া হচ্ছে যে এগুলো তো আমাদের নিয়ন্ত্রণেই ছিল, সুতরাং এখন আমরা পুনর্দখল করছি। এবং জমি দখলের ক্ষেত্রেও, ব্যবসা দখলের ক্ষেত্রেও এসব বলা হচ্ছে যে এগুলো আসলে দখল না, এগুলো হচ্ছে আমরা আমাদের দখল বুঝে নিচ্ছি, এইসব ব্যাখ্যা দেওয়া হচ্ছে। হ্যাঁ? এখন এইগুলোর মূল্যায়ন করা, এগুলোর নিষ্পত্তি করা, সঠিকতা বেঠিকতা, এগুলো বিরাট ব্যাপার। মানে গণ অভ্যুত্থানের পর তো আসলে পরিস্থিতি হসপস হয়ে গেছে, তছনছ হয়ে গেছে সব। এবং এটাই হয়, এটা এটা আবার অভিযোগ করার বিষয় না যে এটা হলো কেন, এটাই হবে। এবং এর দায়ও কিন্তু শেখ হাসিনা এবং তাকে ঘিরে যে বলয়টা ছিল তাদের, 15টা বছর, 15.5টা বছর তারা গায়ের জোরে দেশ চালানো, 3টা ইলেকশন করলো তারা যেন তেন ভাবে, মানুষের অধিকারকে পদদলিত করলো, লুটপাট করলো, কি করে নাই, খুন করলো, গুম করলো। গুম তো আমাদের দেশে ওইভাবে ছিল না। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হলো গুমকে, আয়না ঘর ইত্যাদি ইত্যাদি, এবং সেনাবাহিনীর কর্মকর্তাদেরও জড়ানো হলো। এটাও তো একটা মানে জটিল প্রশ্ন। মাঝে সেনাবাহিনী থেকে বলা হলো না যে আমাদের লোকজন যদি জড়িত থাকে, প্রমাণ হয়, আমরা ব্যবস্থা নেব। সেনাবাহিনীর জন্য এগুলো বিব্রতকর, তারা একটা ডিসিপ্লিন ফোর্স, তাই না? তো এই সরকার যা করে গেছে, মানে আওয়ামী সরকার, তারা উৎখাত হওয়ার পর তো তাদের সিস্টেম ভেঙে গেছে। তারাও কিন্তু চাঁদাবাজির একটা সিস্টেম করে গেছিল আওয়ামী লীগ, কিন্তু তো শোনো ভাই, সেখানে ভাঙলো, দখল হয়েছে। হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে যে ধরেন ভেঙে গেছে কিন্তু একটা বছর চলে গেল। এটা একটা রাইট। কম সময় না, একটা কম সময় না। সেটাকে আমরা বলছি সেই না, সেটা মানে আমরা সেটা ঠিকই আমরা বলছি। কাজে লাগাতে, সেটা আমরা কাজে লাগাতে পারিনি। আমি আমি তোমাকে সুনির্দিষ্ট করে বলি, আমি আমার ওয়াইফকে আজকে বলছিলাম, দুঃখ করে আর কি, আমরা তো আলাপ করি, আমরা দুজনেই রাজনীতি সচেতন। তো ও আবার এনসিপির প্রতি একটু অনুরক্ত, যে ইয়াং ছেলে পেলে এরা, হ্যাঁ, মানে আছে কিন্তু এটা সমাজের মধ্যে, এটা সাংঘাতিক ভাবে আছে, যে এই ছেলে পেলে ভুল টুল করছে, ঠিকঠাক হয়ে যাবে, এরা দেখবা এরা ভালো করবে। হ্যাঁ, ও এটা মনে করে, যেটা আমি ওইভাবে মনে করি না অতটা। হ্যাঁ। আচ্ছা, তো ওকে আমি বলছিলাম যে দেখো, দুঃখজনক, এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, আওয়ামী লীগাররা তো কোনো অনুশোচনার মধ্যে নাই। 1 বছর চলে গেল, তারা নিজেদেরকে পুনর্গঠন করা, হ্যাঁ, যে আচ্ছা, নাম বদলে না হয় আমরা ফেরত আসি, তাই না? যে ঠিক আছে, হাসিনা মুক্ত হয়ে নাম টাম বদলে, এই নাম যেহেতু নেওয়া যাচ্ছে না, নতুন নামে আসি, কারণ আমরা তো দেশে আছি, আমাদের তো রাজনৈতিক অধিকার আছে, আমরা সেই অধিকার দাবি করি। হ্যাঁ। তো এটা করলো না, আওয়ামী লীগেরা এখন হাসিনার পেছনে আছে, এবং ভারত তাদেরকে ফেরত দেবে, ভারত ক্ষমতায় বসিয়ে দেবে, এইসবের মধ্যে তারা এখনো, আমি মানে হতভম্ব এসব দেখে, তারা আছে এখনো। হ্যাঁ। আচ্ছা, গেল এটা, আওয়ামী লীগ তো গেল, কিন্তু মাঠে যারা আছে তারাও কেউ দায়িত্বশীল আচরণ করছে না, না বিএনপি, না জামাত, না এনসিপি, না সরকার, কেউ কিন্তু দায়িত্বশীল আচরণ করছে না। সেনাবাহিনীর বিষয়ে আমি বলবো, সেনাবাহিনীও অ্যাসার্ট করতে পারতো, মাঝে মাঝে কিন্তু বলছে যে কি, আমরা মব সহ্য করবো না, সেনাপ্রধানও বললেন মব সহ্য করা হবে না ইত্যাদি। কোথায় ওনারা মাঠে আছেন, ওনারা, ওনাদের মানে ইমেজ তো নষ্ট হচ্ছে। মাঠে থেকে যদি এগুলো দমন করতে না পারে, পুলিশ কেন পারছে না এটা আমরা জানি। পুলিশ তো মনোবলহীন, পুলিশ তো নিষ্ক্রিয়, পুলিশ একটা দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল, তাই না? এই বাহিনী পুনর্গঠন করা ছিল প্রথম কর্তব্য এই সরকারের, এই সরকার কিন্তু সেই কাজটাও করেনি। এবং ইন্টারেস্টিং হচ্ছে, পুলিশ কমিশন, এই যে পুলিশ সংস্কার কমিশন, এর কোনো রিপোর্ট নাই কিন্তু, এর রিপোর্ট অসম্পূর্ণ। এবং এই ওই কমিশনের চেয়ারম্যান ঐকমত্য কমিশনে আছেন, কিন্তু উনি রিপোর্টটা সম্পূর্ণ করতে পারেননি, এবং পুলিশ রিফর্ম নিয়ে কিন্তু ঐকমত্য কমিশনে কোনো আলোচনা হচ্ছে না, অন্য সব বিষয় হচ্ছে। 5টা কমিশনের 166টা সুপারিশ নিয়ে আলাপ হচ্ছে, সেখানে পুলিশ কিন্তু নাই, অথচ পুলিশ থাকা দরকার ছিল 1 নম্বরে। পুলিশের পোশাকটা পর্যন্ত এই সরকার পাল্টাতে পারেনি এখন পর্যন্ত। মাঝে কি কি যেন পোশাক প্রস্তাব করলো, এটা নিয়ে আবার আলোচনা হলো যে এগুলো সব মানে পছন্দনীয় না ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, পুলিশের পোশাকও পাল্টায়নি। র‍্যাব বিলুপ্তির প্রশ্ন এসেছিল, কিন্তু বিএনপি র‍্যাব বিলুপ্তির প্রশ্ন তুলেছিল, মানে দাবি তুলেছিল। জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে রিপোর্ট, এই যে গণহত্যার উপর, সেখানে কিন্তু র‍্যাব বিলুপ্তির কথা আছে। র‍্যাব তো বহুদিন থেকে বিতর্কিত, র‍্যাবের উপর নিষেধাজ্ঞা ছিল আমেরিকার, তাই না? তো র‍্যাবের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নাই।
আমি বলছি না যেটা বিলুপ্ত করা উচিত, কিন্তু এটা নিয়ে গভর্নমেন্টের কোনো বক্তব্য হেলদোল নাই। হ্যাঁ, কোনো কিছু নাই। ইভেন এইসব ইভেন কারণেই এইসব কারণেই বিজিবির ব্যাপারেও কিন্তু জি, হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে সাংঘাতিক ভাবে। জি। হ্যাঁ, বিজেপি নিয়ে খুব আলাপ নাই, খালি পুলিশ নিয়ে আলাপ হচ্ছে, তাই না? তো যেহেতু পুলিশ বিগত শাসনামলে খারাপভাবে ব্যবহৃত হয়েছে, এই জন্য পুলিশের উপর ক্ষোভটা বেশি। ঠিক আছে, তাহলে পুলিশ তো রিফর্ম করা উচিত ছিল আগে। পুলিশকে এখনো সক্রিয় করা যায়নি, এবং সেনাবাহিনী মাঠে আছে, সেনাবাহিনীও অলমোস্ট নিষ্ক্রিয়। তো এটা তো একটা বেদনাদায়ক পরিস্থিতি, তাই না? খুবই জি। বেদনাদায়ক। এবং তুমি যেগুলো এবং বলছো যে বাজারে নানা রকম তথ্য আছে, ষড়যন্ত্র তথ্য, সেখানে কিন্তু সেনাবাহিনী নিয়েও কথাবার্তা আছে, যে সেনাবাহিনীও এগুলো হতে দিচ্ছে কারণ তাদের মতলব আছে। এটা হচ্ছে আমার বক্তব্য না, এটা হচ্ছে কিছু লোক বলে বাজারে যে সেনাবাহিনীর বক্তব্য আছে, এখানে মিশরের মডেল অনুসরণ করা হচ্ছে। হ্যাঁ, এক সময় এখানে একদম আমরা সিসির উত্থান হবে, এইসব বলা হচ্ছে। মানে এই যে ধরেন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বর্তমান অবস্থা তৈরি করা হচ্ছে, অনেকে যেটা বলছে যে এই পরিস্থিতি তৈরি হইলে আস্তে, আস্তে আবার একটা বড় ধরনের আ কি বলে সংঘাত বা হতে পারে। এ আসলে এই যে এই সিচুয়েশনটা দিন, দিন যেভাবে যাচ্ছে, সেইটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? মানে এটা আসলে কোন দিকে যেতে পারে? এবং আসলে এটাকে এখনই কি আ কোন উদ্যোগগুলো নেওয়া উচিত? সেই বিষয়টা যদি বলেন। আমরা অনুষ্ঠানের মোটামুটি হ্যাঁ, শেষের সেই দিকে। দিকে আছে। আচ্ছা, জি, আমার আমার যেটা স্ট্রংলি মনে হয়, আমি শুরু থেকে তোমার সাথে বোধহয় এই নিয়ে ২-৩ বার করলাম প্রোগ্রাম। আমি কিন্তু বারবারই বলেছি, আমি শুরুর দিকে যেরকম মানে সংস্কারের ব্যাপারে উৎসাহী ছিলাম, রাষ্ট্র সংস্কার এবং খাতভিত্তিক বিভিন্ন সংস্কার, আমার কিন্তু এই ব্যাপারে উৎসাহটা এখন আর সেরকম নাই। এটা সরকারের ৩ মাস ৬ মাস পর থেকে এটা কমে গেছে খুবই। মানে আমার মনে হয় কি যে এখানে একটা জাতীয় নির্বাচন হওয়াটাই জরুরি, এবং সেই নির্বাচন করার জন্য যে সব সংস্কার প্রয়োজন, আবশ্যক, নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থা, সেগুলো করে নির্বাচনে যাওয়াটা জরুরি। এই দাবিটা জোরদার হয়েছে, যে জন্য প্রধান উপদেষ্টা ২ মাস কিন্তু এগিয়ে এনেছেন নির্বাচন। আমার মনে হয় যে যে সমঝোতা লন্ডনে হয়েছে, সেটা যার সঙ্গেই হোক, এটা ইতিবাচক। এই যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করে ফেলা, আমি তো মনে করি যে আরো আগে নির্বাচন হওয়া উচিত, ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত। এখন অনেকে বলবে যে নির্বাচন দিয়ে কি হবে? আমি বলবো যে নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার পাওয়া যাবে, এবং ভালো নির্বাচন যদি হয়, তাহলে এখানে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। আচ্ছা, আমরা একটা স্বাভাবিক পরিস্থিতিতে পৌঁছাবো, ফিরবো, যে পরিস্থিতি ছিল 1/11 এর আগে, কিংবা আওয়ামী লীগ সরকারের যে 2008-এ নির্বাচনের মাধ্যমে এলো, তখনও কিন্তু একটা স্বাভাবিক পরিস্থিতি এসছিল। আওয়ামী লীগ সেটা রক্ষা করেনি, সেটা অন্যদিকে নিয়ে গেছে। তারা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে ইত্যাদি। কিন্তু নির্বাচিত সরকার এলে হয় কি, একটা দীর্ঘমেয়াদের জন্য মানুষ আশ্বস্ত হয়, বিনিয়োগকারীরা আশ্বস্ত হয়, এবং প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী তারাও আশ্বস্ত হয়, উন্নয়ন সহযোগীরা আশ্বস্ত হয় যে ঠিক আছে, দেশটা এখন এইভাবে চলবে। হ্যাঁ, আহ, তো এইটা জরুরি। এটা না হলে হয় কি, এই জিনিসগুলো বাড়বে। এই যে ইস্যু নিয়ে আমরা আলাপ করছি, যে এই হুম, খুন খারাপি, এইসব কোনো হ্যাঁ, নিয়ন্ত্রণ হ্যাঁ, নাই, অনেকগুলো পাওয়ার সেন্টার। হুম, হুম, তারপরে এই যে এখন কথা হচ্ছে যে এই এত বড় একটা কিলিং হলেও বিএনপির উপর অনেকে দায় চাপাচ্ছে, কিন্তু বিএনপি আবার দায় চাপাচ্ছে সরকারের উপর। বিএনপি বলছে এটা সরকারের দায়িত্ব। আমিও ফেসবুকে পোস্ট দিয়েছি যে এটা তো প্রথমত সরকারের দায়িত্ব, যেই খুন করুক সরকার কেন তাকে ধরবে না? সরকার কেন শুরু থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেনি? সরকার কেন মব দমন করেনি? যদি সে না করে, তাহলে তো সে কোনো সরকার না। এখানে যে ৩২ নম্বরের বাড়ি ভাঙার কথাটা বলবো, ওখানে সেনাবাহিনীর একটা কিন্তু দল গিয়েছিল এটার প্রতিহত করার জন্য। ২ দিন পরে কিন্তু বের হবে যে কার নির্দেশে সেনা দলটা সেখান থেকে সরে এলো। ৩২ নম্বর বাড়ির প্রসঙ্গ তুললে অনেকে ট্যাগ দিয়ে দেয় যে এই লোক তো আওয়ামী লীগের, সফট আওয়ামী লীগ। এটা একটা বিপজ্জনক বাংলাদেশে। ন্যায্য কথা বলা যাবে না। ট্যাগিং এর এই যে আপনি যেটা বলছিলেন যে ট্যাগিং এর
ইয়েটা এখনো শেষ হয় নাই। না, কারণ না, না, এই এটা ট্যাগিং বাড়ছে। এখনো চলছে। হ্যাঁ, মানে এটা বাড়ছে। এইটা আসলে মানে প পরিস্থিতি যদি আমরা আসলে এই মুহূর্তে আপনি যেটা আপনার কথাতে সর্বশেষ যেটা আমরা মোটামুটি বুঝলাম যে আসলে একটা নির্বাচিত সরকার আসলে এই যে জায়গাগুলায় যে মানে আপনার সংস্থাগুলা আছে, তারা অন্ততপক্ষে একটা সেন্ট্রালাইজ আ বা মানে নির্দেশনার মধ্যে হ্যাঁ, থাকলে একটা আপনার এই একটা দ্রুত একটা রাজনৈতিক কর্তৃপক্ষ, হ্যাঁ, রাজনৈতিক কর্তৃপক্ষ হ্যাঁ, আসবে এবং দ্রুত একটা হয়তো সেন্টার তৈরি নিয়ন্ত্রণ হবে। করা সম্ভব এবং একটা দ্রুত সেন্টার তৈরি হবে, নিয়ন্ত্রণ করাটা সুবিধা হবে। সুবিধা হবে। আমি এখানে জাস্ট শেষে একটা কথা বলি শাহীন। জি, অনেকে বলে যে দেশের অবস্থা খুব খারাপ, ভীষণ খারাপ। হুম? আমি কিন্তু এই যে আলোচনা আমরা করলাম, আমরা তো নেতিবাচক কথাবার্তাই বেশি বললাম, তাই না? কিন্তু এরপরও বলবো আমি যে গণ অভ্যুত্থানের পর দেশের অবস্থা কিন্তু যথেষ্ট খারাপ না এখন। আমরা যদি মনে করি যথেষ্ট খারাপ হয়ে গেছে, আমাদের আরো খারাপের জন্য অপেক্ষা করতে হবে। যদি আমরা এই ধারায় চলতে দেই সবকিছুকে। আমার কথাটা বিএনপির পক্ষে চলে যেতে পারে যে নির্বাচন বিএনপি চায়, আমিও নির্বাচন চাচ্ছি। এমনকি ভারতের সঙ্গে চলে যেতে পারে যে ভারত নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায়। আমিও ওইটা বলছি। জি, এগুলো জি। আমি পরোয়া করি না। হ্যাঁ? না, আমি ঠিক আছে। আমার বক্তব্যটা বলছি যে দেশের পরিস্থিতি কিন্তু এখনো এত খারাপ হয়নি। আরো খারাপ হতে পারত এবং হয়েছে। আমরা যদি আরব বসন্তের দিকে তাকাই, তিউনিসিয়ায় শুরু হয়েছিল আরব বসন্ত। এটা মিডল ইস্টে এবং উত্তর আফ্রিকায় ছড়িয়ে পড়ে বেশ কয়েক দেশে, ৫-৭টা দেশে। ওইখানে কিন্তু উল্লেখযোগ্য ব্যতিক্রম বাদে সবগুলো দেশের অবস্থা আগের চেয়ে খারাপ। তিউনিসিয়ার অবস্থা যথেষ্ট খারাপ। মিশরের অবস্থা খুবই খারাপ। ওখানে তো স্বৈরশাসন চলছে। সামরিক স্বৈরশাসন। তাই না? এবং এখানে আমি এটাও বলতে চাই যে আমরা তো গণ অভ্যুত্থান করলাম। বিপ্লবের অভিজ্ঞতাও কিন্তু খারাপ হয়। আমরা ইরানের কথা জানি। ইরানে কি হয়েছে বিপ্লবের পরে? আমরা রুশ বিপ্লবের কথা জানি। ইভেন আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের কথা জানি। কি হুম, হয়েছে? অনেক কিছু হয়েছে। বাংলাদেশে তেমন কিছুই হয়নি এখনো। কিন্তু হ্যাঁ, যে আ আমরা তো আম চাই, আমরা তো চাই পরিস্থিতি স্বাভাবিক হোক, তাই না? জি। তো স্বাভাবিক আচ্ছা করার এই পথ কি? ক্ষেত্রে স্বাভাবিক করার এই পথ তো ক্ষেত্রে হচ্ছে আমি যে একটা হ্যাঁ, জি, জি বলেন। স্বাভাবিক করার পথ হচ্ছে যে গণতান্ত্রিক ধারায় যেতে হবে। গণতান্ত্রিক উত্তরণে যেতে হবে। এই যে এখন কথাবার্তা বলা হচ্ছে যে আমরা সংবিধানের মধ্যে আছি না নাই। কিসের মধ্যে আছি? এসব প্রশ্ন তো উঠছে, তাই না? উঠবেই। স্বাভাবিক। হ্যাঁ, রাষ্ট্রপতি একজন আছে, উনি আগের সরকারের। উনাকে রাখা হবে কি হবে না। ২ দিন পর আলাপ ওঠে। হ্যাঁ? ইত্যাদি। সেনাপ্রধান বদলাও। এসব আওয়াজ তোলে কিছু লোক। উনি বিগত সরকারের মানুষ, আত্মীয়, অমুক তমুক। এইসব কথাবার্তা চলতেই থাকবে। এবং ছোট, ছোট গ্রুপ তারা দাবি করবে যে আমরা ২০০ আসন পাবো। হ্যাঁ? আ আমরা জিতবো। নতুন বাংলাদেশ করে ফেলবো। মানে জিনিসগুলো তো এত সিম্পল না। হয়তো আমি তো বললাম যে দীর্ঘমেয়াদে নতুন শক্তির সম্ভাবনা আছে। তাদের ধৈর্য ধরে কাজ করতে হবে এবং জি, গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করতে হবে। হ্যাঁ? মানে ২-১ টা ঘটনায় উত্তেজিত হয়ে অন্য পক্ষকে ব্লেম করা, করে তাকে দেশ ছাড়া করতে চাওয়া, তারপরে হচ্ছে যে হাসিনা গেছে যেই পথে এরা যাবে সেই পথে। জিনিসগুলো এত সিম্পল না। এগুলো একটু ছেলেমানুষি হচ্ছে। হ্যাঁ? দেশের বাস্তবতাটা বুঝতে হবে এবং বিএনপিকেও বুঝতে হবে যে নতুন ধারায় দল পরিচালনা করতে হবে তাদের। এই চাঁদাবাজি নির্ভর রাজনৈতিক সংগঠন এভাবে কিন্তু আর চলবে না। গণ অভ্যুত্থানের পর নতুন বাস্তবতায় চাঁদাবাজি নির্ভর প্রশাসন, ঘুষ নি আ ঘু চাঁদাবাজি নির্ভর রাজনৈতিক দল, ঘুষ নির্ভর প্রশাসন, হ্যাঁ? গণবিরোধী প্রশাসন এগুলো কিন্তু প্রশ্নের মুখে পড়বে। তাদেরকে বুঝতে হবে এবং তাদেরকে ক্ষমতায় এসে অবশ্যই নতুন ধারায় তারা যদি আসতে পারে, নতুন ধারায় দেশ পরিচালনা করতে হবে। নাইলে কিন্তু দ্রুতই সরকার অজনপ্রিয় হবে। ১৫ বছর লাগবে না অজনপ্রিয় হতে। তাই না? এবং আমরা তো দেখলাম জি, যে গত ১ বছরের মধ্যে কিন্তু অনেক নতুন বাস্তবতা সামনে এসছে। হ্যাঁ? জি, এবং জি, এগুলোর জন্য কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না। নতুন, নতুন জি। শক্তি কিন্তু বড়, বড় শক্তিকে চ্যালেঞ্জ করছে। এগুলো হচ্ছে গণ-অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা। হ্যাঁ? এটা সবাইকে বুঝে ঠান্ডা মাথায় দায়িত্বশীলভাবে চলতে হবে এবং গণতান্ত্রিক উত্তরণের ধারায় কিন্তু থাকতে হবে। জি।
ধন্যবাদ মোহন ভাই। অনেকগুলো বিষয় খুব সুন্দরভাবে আমরা জানতে পারলাম। আপনি অনেকগুলো বিষয় আলোচনা করলেন। আসলে এটা আমাদের আরো অনেক প্রশ্ন ছিল। কিন্তু এত প্রশ্ন যদি এখন করি এটা আসলে অনেক লম্বা আ হয়ে ই যাবে। লম্বা হয়ে যাবে। আমরা আসলে এরকম যেহেতু নিয়মিত প্রোগ্রামগুলো করব, নিয়মিত অনেক বিষয়ে আলোচনা হবে। কারণ আমার আরো অনেক বিষয় প্রশ্ন ছিল। কিন্তু এখন এই প্রশ্ন করলে অনেক লেন্দি একটা অনুষ্ঠান হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যে এই যে আমাদের নিয়মিত অনুষ্ঠানে সময় দিতে চেয়েছেন এবং আশা করছি যে আমরা সবকিছু ঠিক থাকলে রেগুলারলি এই প্রোগ্রামটা করব। তো আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আ এবং সেই সঙ্গে আমরা এখন শেষ করি। আচ্ছা, আমি খালি একটুখানি বলে দেই। সেটা হচ্ছে যে আমার কথায় আ যদি কেউ মনোকষ্ট পান বা আমার শব্দ চয়নে যদি ভুলভাল হয়, এটা আ মার্জনা করবেন এবং আমি যা বলতে চাইলাম, মানে আমার যে মানে সারবস্তু কথার, সেটা যেন সবাই আ মানে ফলো করেন। ফলো করেন মানে হচ্ছে সেটা যেন সবাই বুঝতে চেষ্টা করেন। এটাই হচ্ছে আমার মানে চাওয়া। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং পরবর্তীতে আমরা অন্য বিষয়ে কথা বলার জন্য নতুন কোনো বিষয়ে নতুন কোনো আ অতিথির সঙ্গে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পাবলিক টাইমস এর সঙ্গে থাকুন। আর আপনাদের যদি কোনো বিষয় আ জানার থাকে কিংবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস এ আমাদের জানাবেন। আমরা পরবর্তীতে সেই সব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন।